বিবাদীবাগে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় আগুন। শর্ট সার্কিটের জেরে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান। ঘটনাস্থলে দমকলের 6টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আসে। সেপ্টেম্বরে কি হবে বুঝলেন কিভাবে? মুখ্যমন্ত্রীর স্কুল খোলার পরিকল্পনাকে কটাক্ষ দিলীপের। দুটি কোভিড হাসপাতাল পরিদর্শনে ফের রাজ্যে আসছে আইসিএমআর এর দল। চিকিৎসার হাল হাকিকত খতিয়ে দেখবে তারা। সোমেন মিত্র রাজনৈতিক ও সাংগঠনিক নেতা হিসেবে অপূরণীয় শূন্যতা রেখে চলে গেলেন, এমনটাই বললেন সিপিএম এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। ভরা শ্রাবণেও বাড়ছে অস্বস্তি। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। এবার ফের কোপ চীনা বাণিজ্যে। বাধা এবার রঙিন টিভি রফতানিতে। রঙিন টিভি আমদানি করার ক্ষেত্রে নিয়ন্ত্রণ চাপালো ভারত। বৃহস্পতিবারই এমন নির্দেশিকা দেওয়া হয়েছে। মূলত দেশের সংস্থাগুলির ব্যবসা বাড়াতে ও চীন থেকে আমদানি বন্ধ করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। বহু টালবাহানার পর অবশেষে আগামী 14ই আগস্ট বিধানসভা অধিবেশন ডেকেছেন রাজস্থানের রাজ্যপাল কলরাজ মিশ্র। এবার অধিবেশনের আগে রাজস্থানে ঘোড়া কেনাবেচার অভিযোগ তুলেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তার দাবি, আগের চেয়ে ঘোড়া কেনাবেচার দর অনেক বেড়ে গিয়েছে, অনেক বেশি দামে কেনাবেচা চলছে। এবার রাজ্যের দুটি কোভিড হাসপাতাল পরিদর্শনে আসছে আইসিএমআর এর প্রতিনিধি দল। সূত্রের খবর, রাজ্যের দুটি কোভিড হাসপাতাল সাগর দত্ত মেডিকেল কলেজ ও উত্তর 24 পরগনার একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ জমা পড়েছে আইসিএমআর এর কাছে। মূলত করোনা চিকিৎসার হাল হাকিকত খতিয়ে দেখতেই ফের তৃতীয়বারের জন্য রাজ্যে আসছে আইসিএমআর এর একটি প্রতিনিধি দল। দেশের 20টি শহরে করোনা টিকা দেবে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। এই টিকা ট্রায়ালের দায়িত্বে থাকবে আইসিএমআর। নতুন গাইডলাইনে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। গোটা দেশ জুড়ে এই টিকার ট্রায়াল হবে। প্রাথমিক পর্যায়ে 20টি শহরে টিকা দেবে সেরাম। 1600 জন সুস্থ প্রাপ্তবয়স্ক স্বেচ্ছাসেবকদের কথা বলা হলেও এই সংখ্যা বাড়তে পারে বলেই জানিয়েছেন সেরাম সিও আদার পুনাওয়ালা। আবার অগ্নিকাণ্ড শহর কলকাতায় শুক্রবার ইন্ডিয়া এক্সচেঞ্জ লেনে বেসরকারি ব্যাংকে আগুন লাগলো। কেউ হতাহত না হলেও স্থানীয় একটি এটিএমে আগুন ভস্মীভূত হয়। আগুন ছড়িয়ে পড়ে বেসরকারি ব্যাংকে। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের 6টি ইঞ্জিন এটিএমের এসি থেকে আগুন লেগেছে, এমনটাই দমকলের পক্ষ থেকে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। কয়েকদিন আগেই শ্রমিক নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অনাদি সাহুর কোভিড পজিটিভ ধরা পড়ে। এখন তার অবস্থা স্থিতিশীল। অন্যদিকে ফুসফুসের সমস্যার জন্য চিকিৎসক তথা বিধানসভার প্রাক্তন স্পিকার প্রয়াত হাসিম আব্দুল হালিমের ছেলে ডাক্তার ফুয়াদ হালিমকে ভর্তি করা হলো বেসরকারি হাসপাতালে। কয়েকদিন আগে তার কোভিড টেস্ট হয়, রিপোর্ট নেগেটিভ হলেও হাসপাতালে পরীক্ষা করলে তা পজিটিভ এসেছে। বুধবার বর্ষিয়ান সিপিএম নেতা শ্যামল চক্রবর্তীকে ফুসফুসের সংক্রমণের জন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বৃহস্পতিবার সন্ধ্যেবেলা সেখান থেকে তাকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়। কিছুদিন আগে বাম শিবিরে শিলিগুড়ির প্রাক্তন মেয়র তথা বিধায়ক অশোক ভট্টাচার্য কোভিডে আক্রান্ত হয়েছিলেন, যদিও করোনা জয় করে বাড়িও ফেরেন তিনি। কলকাতার 3 নেতার প্রায় একসঙ্গে অসুস্থ হওয়ার ঘটনায় রীতিমতো চিন্তিত আলিমুদ্দিন। ঘুমন্ত ছেলেকে জ্যান্ত পুড়িয়ে মারার জন্য ছেলের ঘরে আগুন লাগিয়ে নিজেও আত্মঘাতী হলেন মা। নদিয়ার শান্তিপুর থানার টেকাতলা গ্রামের বাসিন্দা জয়ন্তী বসাকের এই কাজে হতবাক এলাকার সকলেই। জয়ন্তী বসাকের ছেলের চিৎকার শুনে স্থানীয়রা মা ও ছেলেকে উদ্ধার করে রানাঘাট আনুলিয়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে বেশ কিছুক্ষণ চিকিৎসার পরে জয়ন্তী বসাকের মৃত্যু হয়, যদিও ছেলেটি এখনও হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয়দের দাবি, কয়েক মাস ধরে জয়ন্তী মানসিক রোগে ভুগছিলেন। শান্তিপুর থানার পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে। আমি চেঁচামেচি শুনে যখন বাড়ি থেকে বেরিয়ে আসলাম ভোরবেলায়, তখন আমি এখানে বাড়ি যখন ঢুকেছি তখন এখানে বিশ্ব ওর ছেলেটা ওই জানলা দিয়ে চেঁচাচ্ছে, আমাকে বাঁচাও বাঁচাও, আমার গায়ে আগুন দিয়ে দিয়েছে। ঘর থেকে ধোঁয়া বেরোচ্ছে প্রচুর পরিমাণে। এখন গেটটা দিয়েছে, আটকে দিয়েছে, ভিতরতে তালা, খুলতে পারছে না কেউ। যার কারণে 2-3 জন আমার দাদা ছিল, আমার ভাইপো ছিল, এরা মিলে ঠেলাঠেলি করে গেটটা ভেঙেছি। এখন ভিতরে গিয়ে দেখি ওর ঘরটা বাইরে থেকে ছিটকানি দেওয়া আছে। আপনি তো প্রতিবেশী, একদম পাশের বাড়ি। কখনো এর আগে এরকম ওদের মধ্যে নিজেদের মধ্যে গন্ডগোল হতে? সেটা আমরা লোকে মুখে শুনতাম বা দেখতাম যে ওনার সাথে অশান্তি হচ্ছে। মায়ের সাথে, বাবার সাথে, বা ছেলের সাথে মায়ের সাথে এরকম হতো, মাঝে মাঝেই হতো। তারপর কি আপনি উদ্ধার করলেন ওখান থেকে ছেলেকে? হ্যাঁ, তারপরে যখন চিৎকারি ঘর থেকে বের করলাম, তোকে এখানে বের করে নিয়ে আসলাম। তো ওর মোটামুটি শরীরে 60% মোটামুটি পুড়ে গেছে, উপর পোর্শনটা। তারপর যখন ঘরে আগুনগুলো জল দিচ্ছি, তারপরে ওর মাকে দেখছি ওই ঘরটায় পড়ে, তখন ওনার গায়ে আগুন জ্বলছেই। তো
ওনাকে ওই অবস্থায় মা জ্বলন্ত অবস্থায় রয়েছে। হ্যাঁ, তখনও উনি যে একটু কথাও বলছে সেটা আমার কানে এসছে। তাহলে উঠে গেছে, কাজও করেছে, কাজ করে দাদাও একসঙ্গে উঠেছে। আমাদের সুতোপাড়ি গাছ, সুতোপাড়ি গাছ থাকে, সেই সুতোপাড়ি করে বৌদি বাড়িতে আছে, দাদা দাঁত মাসে রাস্তায় গেছে। হ্যালো, এইদিকে ভাইপো ঘরের মধ্যে চিৎকার করছে, বাঁচাও বাঁচাও মা মা। এদিকে বৌদি তো ঘর দিয়ে ওই ছেলে ঘরে বিছানায় আগুন টাগুন দিয়ে এদিকে আটকে দিয়েছে, আর বেরোতে কি পারছে দিয়ে না। আগুন দিল? হ্যাঁ, কি দিয়ে আগুন দিয়েছে? ওই কেরোসিন ঢেলে হয়তো ম্যাচটাই যে ধরিয়ে দিয়েছে। কটার সময় হয়েছে যে সকালবেলা ঘটনাটা? কয়টা হবে, 5:30 6টা। ভোরবেলা, সকালবেলা। হ্যাঁ, এটা সকালে উঠে। ছেলে ঘুমাচ্ছিল? হ্যাঁ, তোর ছেলে ঘুমিয়ে আছে, ছেলে জানেই না। ছেলেকে ওই ঘরে আগুন দিয়ে? হ্যাঁ, ওই সব লেপ খেতা মতো আগুন দিয়ে, হয়তো গায়ে এক কেরোসিন দেয়নি, খেতা মাথা চোখে মুখে দিয়েছে, কম্পিউটার সব দিয়েছে, আগুন ধরিয়ে দিয়ে বাইরে এসে আটকে দিয়েছে। করোনা আবহে খোলা বাজারে আলুর দাম প্রায় 30 টাকা ছুঁই। এই পরিস্থিতিতে সরকারি নির্দেশে এগ্রি মার্কেটিংয়ের উদ্যোগে 25 টাকা কিলো দরে আলু বিক্রি শুরু হলো। শুক্রবার আসানসোলের গোপালপুরে ভ্রাম্যমাণ গাড়িতে করে আলু বিক্রি করতে দেখা যায়। এগ্রি মার্কেটিং বিভাগের এক আধিকারিক বলেন, জেলা শাসকের নির্দেশে সাধারণ মানুষের সুবিধার্থে এই আলু বিক্রি করা হচ্ছে। সরকারের কৃষিজ বিপণন দপ্তরের উদ্যোগে সুফল বাংলা 25 টাকা কিলো দরে আলু বিক্রি শুরু করলো। এখানে আমরা গোপালপুর বাজার থেকে শুরু করছি। এটা একটা মোবাইল আউটলেট। আমরা আসানসোলের বিভিন্ন জায়গাতে প্রতিদিনই এটা চেষ্টা করব বিক্রি করার জন্য, এবং এটা চলতে থাকবে যতদিন পর্যন্ত আলুর দাম 25 টাকার নিচে না আসছে, ততদিন অবধি আমাদের এটা চলবে। এবং ডিএম সাহেবও এটা যথেষ্ট জোর দিয়েছেন, কারণ অনেক মানুষ এটাতে ভুক্তভোগী হচ্ছে। আলু বেশি দামে 30 টাকা দামে কিনতে হচ্ছে। যদিও এখনও বাজারে আলুর দাম একটু নিম্নমুখী আছে, তো যতক্ষণ না দামটা ঠিক মতো আসছে ততক্ষণ আমরা এটা চালিয়ে যাব। আজকে এখানে শুরু করলাম গোপালপুরে, এবং আর 2-3 ঘন্টা পরে আমরা আবার আসানসোলে চলে যাব। আসানসোলের মেন এরিয়াতে আমরা চেষ্টা করছি আমাদের ভগৎ সিং মোড়ে এবং রবীন্দ্র ভবনের সামনে ওটা আমরা মোবাইল ভ্যানটা মুভ করিয়ে বিক্রি করব। অনেক সুবিধা, কারণ আমাদের এমআইএসের ইন্টারেস্ট কমে গেছে, আমাদের ইনকাম কমে গেছে, কিন্তু খরচ অনেক বেড়ে গেছে। শাকসবজির দাম বেড়ে সব কিছু 30 টাকাটা যদি 25 টাকায় পাই, তার থেকে কিনলে তো 20 টাকা আমার সেফ। আলোটা খারাপ না। আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। এবার রাজ্যের স্কুল খোলা নিয়ে মুখ্যমন্ত্রীর পরিকল্পনাকে তীব্র কটাক্ষ দিলীপের। শুক্রবার প্রাতঃভ্রমণে বেরিয়ে তিনি বললেন, স্কুল খুলবেন বলছেন, এখনও আগস্ট আসেনি, আগে থেকে সেপ্টেম্বরে কি হবে তা বুঝছেন কি করে? রাজনীতি করা হচ্ছে। দলে কাজের লোকদের নিষ্ক্রিয় করে কাছের লোকেদের বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে কেন্দ্রীয় নেতৃত্বর কাছে এমনই অভিযোগ করেছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। যদিও স্বজন পোষণের এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন দিলীপ ঘোষ, সেই সঙ্গে বেশ জোরালো বার্তাও দিলেন তিনি। কে বলেছে যে যোগ্য সম্মান পাচ্ছেন না? যদি কেউ কথা বলে থাকেন তাহলে বলতে হয় যে তৃণমূলের সামান্য কর্মী ছিলেন, বিজেপিতে যোগ দিয়ে কার্যকর্তা হয়েছেন। ভবিষ্যতেও যারা বিজেপিতে যোগ দেবেন তারাও সম্মান পাবেন। শনিবার গোটা ভারত জুড়ে পালিত হবে খুশির ঈদ উদ জোহা। শুক্রবার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এই উৎসব পালিত হচ্ছে। অতিবারী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিগত ঈদ উৎসব যেভাবে পালিত হয়েছে সেভাবেই পালিত হবে ঈদ উদ জোহা। শুক্রবার মধ্যপ্রাচ্যের সৌদি আরবে ঈদ পালিত হওয়ার কারণে নদিয়ার শান্তিপুরের বিভিন্ন বাড়িতে চলল কোরআন পাঠ। সঙ্গে ঈদ উদ জোহা হওয়ায় হাতে মেহেন্দি আঁকার কাজও চলছে। স্বাস্থ্য সম্পর্কে সচেতন হয়ে বিভিন্ন নির্দেশ মেনে মসজিদ এবং মাদ্রাসা কমিটিগুলো এই বিষয়ে তৎপর। খুশির ঘাটতি পূরণ করতে পরিবারের বড়রা সব রকম ব্যবস্থা করছেন বাড়িতেই। নদিয়া থেকে তন্ময় দাসের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। কলকাতা থেকে হাওড়া যাওয়ার পথে দ্বিতীয় সেতুতে ভয়াবহ দুর্ঘটনার ফলে 4 জন গুরুতর আহত। এই 4 জনকে কলকাতার এক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হলো। হাসপাতাল সূত্রে খবর, এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ সূত্রে জানা যায়, 9 নম্বর লেনের টোল দেওয়ার সময় পিছন থেকে আসা একটি ট্যাঙ্কার প্রচণ্ড গতিতে ছুটে এসে অন্যান্য গাড়িকে ধাক্কা মারে। এরপরে 4টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। সেই 4 গাড়ি ড্রাইভাররা আহত হন। হেস্টিংস থানার পুলিশ খবর পেয়ে 4 জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। घटना हम लोग खड़ा था इधर टोल गेट पे, इसलिए टोल करने के लिए वो हम लोग जा रहा था हावड़ा। एक हमारे टोटल चिकन का शॉप है, खड़ा और हमने 2-4 गाड़ियाँ और था। हाँ, वो टैंकर वाला है, ये टैंकर है ना, वो देखा था, हम देखा था उधर से एक्सीडेंट हो रहा है, आता है मार के ऐसे आता है, हम लोग का गाड़ी का पीछे वाला मार। হাওড়া থেকে প্রদীপ সেনগুপ্তর রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।
রানীগঞ্জ 7 নম্বর জাতীয় সড়কের তারাপুরের কাছে এক মর্মান্তিক পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে জাতীয় সড়ক অবরোধ করা হয়। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার গভীর রাতে। স্থানীয় সূত্রে খবর, মেজিয়ার 2 বাসিন্দা অমিত দাস, সুমন্ত ভট্টাচার্য বাইকে করে দুর্গাপুর থেকে মেজিয়া অভিমুখে আসছিলেন। সেই সময় বাঁকুড়া রানীগঞ্জ 7 নম্বর জাতীয় সড়কের মেজিয়ার তারাপুরের কাছে কোনো এক অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় 2 বাইক আরোহীর। রাতেই মৃতদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর প্রতিবাদে ভোর থেকেই স্থানীয় বাসিন্দারা ক্ষতিপূরণের দাবি করে রাস্তা অবরোধ করে। পুলিশের আশ্বাসে বিক্ষোভকারীরা বিক্ষোভ তুলে নেয়। স্বাভাবিক হয় যান চলাচল। বাঁকুড়া থেকে অতনু রায়ের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। দিন দুপুরে মোটরবাইকের ডিকি ভেঙে 4 লক্ষাধিক টাকা নিয়ে পালালো এক দুষ্কৃতী। ঘটনাটি ইসলামপুর বাজারের। অভিযোগ, সাব্বির আলম নামে ওই যুবক ব্যাংক থেকে টাকা তুলে বাইকে রাখেন। সামনের একটি দোকানে যেতেই পিছন থেকে তাকিয়ে দেখেন মুহূর্তের মধ্যে বাইকের ডিকি খুলে লুট হয়ে গেছে টাকা। বিষয়টি ইসলামপুর পুলিশের কাছে জানান। শুক্রবার এই খবর পেয়ে ওই এলাকায় পৌঁছে তদন্ত শুরু করেন ইসলামপুর থানার পুলিশ। তবে প্রকাশ্যে আচমকা এই ধরনের টাকা লুটের ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। তো ব্যাংক অফ ইন্ডিয়া থেকে আসলাম, আসার পর কোনো দাঁড়ায়নি, গাড়ি এখানে সামনে গাড়ি দাঁড়ালাম, এই চার দোকানের সামনে, এই যে ব্যাংকের সামনে দাঁড়ালাম। বছর সামনে একটু ভিতরে গেলাম, ভিতরে যাইনি, একটু এখানে দাঁড়াচ্ছিলাম। পিছনে হচ্ছে ডিকিটা খোলা আছে আমার। ডিকিতে কি ছিল? ডিকিতে টাকা ছিল। কত টাকা? 4,40,000। যে কেউ কি নিয়ে পালিয়ে গেছে? হ্যাঁ, পালিয়ে গেছে। 2জন আসলে মোটরসাইকেল, 2জন সামনের দিকে আবার পিছনে হয়ে গেল। তো তাদের দেখতে পেরেছো? তাদের চেহারা দেখেছো? না, দেখিনি। কি নাম তোমার? সাব্বির আলম। কোথায় বাড়ি? বানিয়াবিটা। কোন থানা পড়ে? ইসলামপুর থানা। কটা নাগাদ হয়েছে ঘটনা? হ্যাঁ, কখন হয়েছে ঘটনা? 12:30 দিকে। টাকা কখন তুলেছিল? টাকা তো 12টা 20 মানে 12টা 15 20, 12:30 দিয়ে এখানে আসলাম দাঁড়িয়ে। ওখান থেকে রাতে এখানে আসলাম। জমি থেকে পাট গাছ কেটে বাড়ি ফেরার পথে ছেলের সামনেই পা পিছলে নদীর জলে ডুবে মারা গেল বৃদ্ধ বাবা। নদীর জলের স্রোতে ভেসে যান উপেন বর্মন। ঘটনাটি ঘটল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের শিয়ালমণি এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কর্ণজোড়া পুলিশ ফাঁড়ির পুলিশ। খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দপ্তরকে। নদীর জলে তলিয়ে যাওয়া বৃদ্ধকে উদ্ধারের চেষ্টা এখনো চালাচ্ছে স্থানীয় বাসিন্দারা। তোমার বাসিনাথ বর্মন। কি হয়েছে ঘটনা? ঘটনা কি, পাট কাটতে গেছিলাম, পাট কাটা শেষের পথে বাড়ি ফিরছিলাম, তখন রাস্তা দিয়ে আসছিল, তখনই রাস্তা থেকে গর্তে নাম পড়ে গেছে জলের স্রোতে। জলের স্রোতে পড়ে গিয়ে তারপরে খুঁজে পেলে না? না, আবার খুঁজে পাওয়া গেল না, কোথায় ডুবলো। কি নাম যিনি ডুবে গেছেন? ভুবেন বর্মন। বয়স কত? বয়স 60। বাড়ি পিরেশপুর। কি করতে নামছিল তোমরা? আমরা একটু পাট কাটতে গেছিলাম। কতজন? 10 জন। ভূপেন বর্মন কে হয় আপনার? আমার বাবা। পুলিশে খবর দিয়েছেন? হ্যাঁ, দিছি। কখন হলো? ওই তো 1 ঘন্টা খানিক আগে। উত্তর দিনাজপুর থেকে গৌতম পালের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। 100 দিনের কাজ সহ সরকারি বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যাপক দুর্নীতি করে চলেছে রায়গঞ্জ ব্লকের বিজেপি পরিচালিত 3 নম্বর মহিপুর গ্রাম পঞ্চায়েত। কাজ পাচ্ছে না গ্রামের মানুষ। বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে স্বজন পোষণ ও তোলাবাজির অভিযোগ তুলে মহিপুর তৃণমূল অঞ্চল কমিটির নেতৃত্বে শুক্রবার পঞ্চায়েত প্রধানের কাছে ডেপুটেশন দেওয়া হয়। তৃণমূলের 5 জনের এক প্রতিনিধি দল পঞ্চায়েত প্রধান দীপ্তি বর্মন সরকারের কাছে ডেপুটেশন দিতে প্রধানের অফিসে ঢুকতেই তাদের উপর হামলা শুরু করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। ব্যাপক মারধর করে তৃণমূল নেতৃত্বকে ঘর থেকে বের করে দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনার প্রতিবাদে দোষীদের গ্রেপ্তারের দাবিতে পঞ্চায়েত অফিস চত্বরে বিক্ষোভ অবস্থান আন্দোলনে নামে তৃণমূল নেতৃত্ব। যদিও তৃণমূল নেতৃত্বকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার ঘটনা অস্বীকার করেছে বিজেপি প্রধান দীপ্তি বর্মন। আমরা আজকে পঞ্চায়েত প্রধানকে বিভিন্ন দুর্নীতির প্রতিবাদে ডেপুটেশন দিতে এসেছিলাম। আমরা শাসনমানে 5 জন প্রতিনিধি সহ ওখানে ডেপুটেশন দিতে যাই এবং বিজেপির কিছু দুষ্কৃতী গাড়ি গুন্ডা আমাদের লোকজনকে মারধর করে অফিস থেকে প্রধানের ওখান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে এবং এর প্রতিবারে আমরা বিক্ষোভ সমাবেশ করি এবং বিক্ষোভ সমাবেশে আমরা বসি এবং বিজেপির প্রধান 100 দিনের কাজ থেকে শুরু করে হোর্ডিং ফিনান্স থেকে শুরু করে সমস্ত সরকারি যত উন্নয়নমূলক পরিষেবা আছে সমস্ত টাকা ওনারা আত্মসাৎ করেছেন। তার প্রতিবাদে আমাদের ডেপুটেশন। ভিতরে বিজেপির কিছু দুষ্কৃতিকারী আমাদের লোকজন থেকে প্রহার করে এবং আঘাত করার চেষ্টা করে এবং আমাদের ওখান থেকে ডেপুটেশন থেকে বার করে দেওয়ার চেষ্টা করে। আমাদেরকে প্রহার করেছে এবং বের করে দিয়েছে ঘর থেকে, মার দিয়ে আমাদেরকে বের করে দিয়েছে বিজেপি দুষ্কৃতীরা। এখন কি করছি? আমরা এখন বিক্ষোভ সমাবেশ করছি। গেটের সামনে দাঁড়িয়ে আমরা বিক্ষোভ সমাবেশ করছি বিজেপির বিরুদ্ধে, বিজেপির দুর্নীতির বিরুদ্ধে। কি চাচ্ছেন? আমরা চাচ্ছি বিজেপি সঠিকভাবে কাজ করুক এবং গ্রামের।
যে যারা দুষ্কৃতিকারী ভিতরে বসে রেখেছিল প্রধান তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে এবং আইনানুগ ব্যবস্থা করতে হবে। পুলিশ এসছে, পুলিশকে আমরা জানিয়েছি, পুলিশ বলছে আমরা প্রশাসনিক যেটা ব্যবস্থা করা সেটা আমরা করবো। না, আমরা সেভাবে বের করে দিই তো। ওরা যে কজন আসার কথা ছিল তার বিরুদ্ধে আসে উল্টাপাল্টা ওরা প্রশ্ন করছিল, যেটা অভিযোগ ছিল তার বিরুদ্ধে ওরা অভিযোগ করছে, প্রশ্ন করছে। সেই জন্যই একটু ওদের সাথে কথাবার্তা। না না, সেরকম হয়নি। না, ওরা মিথ্যা অভিযোগ করে, ওরা মিথ্যার জন্য মিথ্যার আশ্রয় নিয়েই তো চলে সবসময়। শনিবার বকরি ঈদ আর এই ঈদে পশু হত্যা বন্ধের প্রতিবাদে উত্তর হাওড়া বিজেপি মণ্ডলের 3 সদস্যরা শুক্রবার গঙ্গায় দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত জলে নেমে প্রতিবাদ করে। উত্তর হাওড়া বিজেপি মণ্ডলের সদস্য সতীশ সরকার জানান, দূষণের জন্য আমরা শব্দবাজি ফাটাই না, জল ছাড়াই রঙের ব্যবহার করতে পারি, তাহলে নিরীহ পশু হত্যা বাদ দিয়ে বকরি ঈদ কেন পালন করা হবে না? हम लोग दोपहर 2 बजे से पानी में एक आंदोलन कर रहे हैं। आप देख सकते होंगे हमारे हाथ में एक लिफलेट है। आंदोलन ये है कि जिस प्रकार हम सब बिना शोर शराबा के, बिना पटाखा के दिवाली मना सकते हैं, बिना पानी को वेस्ट किए, इन्वायरमेंट को ध्यान में रखकर हम लोग होली मना सकते हैं, तो क्या इस कोरोना महामारी के वक्त बकरीद बिना किसी बेजुबान जानवर की मृत्यु किए या बिना किसी जानवर के बलि दिए हम लोग नहीं कर सकते? आप लोग कब से खड़े हैं, कब तक खड़े? हम लोग दोपहर लगभग 2 बजे के आसपास से हम लोग पानी में हैं। अभी हम लोग का ये प्रोटेस्ट जारी रहेगा। रात में बंद रहेगा, फिर सुबह होगा या क्या है? अभी हमने इस पर कोई विचार नहीं किया, लेकिन आगे ये हमारा आंदोलन जारी रहेगा। হাওড়া থেকে প্রদীপ সেনগুপ্ত রিপোর্ট 24 আওয়ার্স টিভি। শুক্রবার আকাশ আংশিক মেঘলা, তাপমাত্রা ক্রমশ বাড়ছে শহরে, ভরা শ্রাবণেও মিলছে না স্বস্তি শহরবাসীর। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস।